আজকের গল্পটা একটু অন্যরকম। সবকিছু সমুদ্র গ্রাস করে নেওয়ার পরেও প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকার লড়াইয়ে হার না মানা একটি পরিবারের গল্প। জঙ্গল টঙ্গল সব চলে গেছে, যে ঘরটাই আছে এখানে জঙ্গলের ভিতরে। খাটাখানি সংসার, নদী মারতে সব চলে গেছে, জমি জায়গা সব শেষ। সব শেষ। হ্যাঁ। গুড মর্নিং বন্ধুরা, আমার জেট প্যাক ট্যুর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ একটু অন্যরকম ভিডিও তোমাদের দেখাবো। আমরা সবাই এক একটা স্পটে যাই, ঘুরতে যাই, সেখানে হোটেল, রিসর্ট, সমুদ্র, বিচ এই সব কিছু দেখে এনজয় করে আমরা চলে আসি। কিন্তু সেই এরিয়ার মানুষগুলো কেমন করে তাদের জীবন কাটায়, তাদের জীবনযাত্রা কেমন, আমি আজ সেইগুলো নিয়েই তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। থাম্বনেলটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে শেষ গ্রাম আর শেষ ঘর এটি। তারপরে বিপুল জলরাশি ছাড়া আর কিচ্ছু নেই। বঙ্গোপসাগর, তারপরেই একটি ঘর। এটাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের শেষ ঘর, আর এটা নিয়েই থাকছে আজকের ভিডিও। তো তোমরা সবাই সাথে থাকো, দেখতে থাকো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেট প্যাক ট্যুর ব্লগ। এবারে বলি কিভাবে এখানে এলাম। সকালে শিয়ালদাহ থেকে নামখানাগামী লোকাল ট্রেনে চেপে প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম নামখানা। তারপর বাসে করে এসে নামলাম ফ্রেজারগঞ্জের মোড়ে। ফ্রেজারগঞ্জ থেকে ডান দিকে 20 মিনিট গেলেই পড়বে চৌরাস্তা বিচ, আর এখানেই সমুদ্রের পাড় ধরে বাঁদিকে এগোলেই দেখা যাবে টালির চালওয়ালা দীপকবাবুর বাড়ি। এখানকার জীবনযাত্রা অত্যন্ত কঠিন। মূলত সমুদ্রে মাছ ধরেই পেট চালাতে হয়। তার মধ্যেই রয়েছে ভালো লাগা, ভালোবাসা, স্বপ্ন, সব কিছুই। সমুদ্রের এই উত্তাল ঢেউয়ের সাথে তাল মিলিয়ে কিভাবে বেঁচে থাকেন দীপকবাবুরা, শুনব সেই ইতিহাস। নমস্কার আঙ্কেল, আপনার নাম কি? দীপক দাস। দীপক দাস। এই সমুদ্রের পাড়ের এই ঘর যেখানে আপনারা আছেন, কত বছর আছেন এখানে? এখানে আমার বয়স হয়ে গেল তো প্রায় 75 মতন বয়স হয়ে গেছে। আচ্ছা। ছোটোবেলায় থেকে জন্ম আমাদের এখানে। বাইরে ঘর ছিল, সে ঘর পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আবার ফাঁকে একটু ঘর করেছিলাম, সে ঘরও বাঁধের উপরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর জঙ্গল মতন হয়েছিল, জঙ্গলের পাশে ঘর করেছিল। সে জঙ্গল টঙ্গল সব চলে গেছে, যে এই ঘরটাই আছে এখানে জঙ্গলের ভিতরে। এই যেখানে আমরা এখন আছি, এটা থেকে কি সমুদ্র বা ঘর? হ্যাঁ। এই যে পাড়, এটা কি এগিয়ে ছিল? আরো এগিয়ে ছিল। তো ওটা ভেঙে ভেঙে এসে গেছে? ভেঙে এসেছে। মানে আপনাদের ঘর আরো আগে ছিল? আগে ছিল। ও, সেই দিক থেকে ভেঙে ভেঙে এদিকে এসেছে। হ্যাঁ, এদিকে এসেছে। তো এখন আপনার এখানে জীবিকা কি? জীবিকা মাছ ধরা, চাষবাস, ধান চাষ করা। জমি আছে? জমি আমার ওই ছিল প্রায় 22 বিঘা জায়গা, সব পড়ে গেছে। বিয়েখানে সাগরে চলে গেছে? সাগরে চলে গেছে। আমার দাদুর জায়গা ছিল, তা দাদুর মারা যাওয়ার পর বাবাদের নামে হয়েছে। হওয়ার পর বাবারাও মারা গেছে। ওই যে আমরা হাওড়া জেলার বাসিন্দা। হাওড়া জেলার বাসিন্দা। আর এখানে কত বছর আছেন তাও? আমরা দাদুরা জঙ্গল কাটার আমল থেকে জঙ্গলকে কেটে নেওয়া জমি, জঙ্গল কেটে বসবাস আমাদের এখানে। বাকি সমুদ্রে সমস্ত জমি সব শেষ। যেটুকু বেঁচে আছে অল্প স্বল্প আছে, অল্প স্বল্প। আর এখন চলছে মাছ ধরার উপরে? মাছ ধরার উপরে চলছে। চাষের কাজ বাজ জানি, বাগান বাড়িও করি আমরা। আনাজপাতি এইসব তৈরি করি, কিছু কিছু তৈরি করে খাওয়া দাওয়া হয়, এইসব অবস্থা চলছে। আচ্ছা, এই যে যখন ঢেউ হয়, কালবৈশাখী ঝড় টড় আসে, তখন এই জল ওভারফ্লো হয়ে যায় না? হ্যাঁ, ওভারফ্লো হয়ে যায়। বাঁধ, এই যে বাঁধ দেখতে পাচ্ছেন, এই বাঁধ এক সময় ভেঙে গেছিলো আইলা ঝড়ের সময়। আচ্ছা। এই ভেঙে গেছিলো, আবার সারাই করেছে এটা। আর এই 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 যে চট দেওয়া আছে, এই চট সরকার থেকে দিয়েছে তো? হ্যাঁ, সরকার থেকে দিয়েছে। এ টেকে না, মানে ওপার থেকে ওভারটেক করছে, গোড়া থেকে মাটি চলে যাচ্ছে, মাটি ভেসে যাচ্ছে, তখন উল্টিয়ে এটা পড়ে যাচ্ছে। এই গোড়ার পাশে তো মাটি ধুয়ে চলে যাচ্ছে, উপর থেকে জল যাচ্ছে, ঢেউ উপর থেকে ঢেউ উঠে আসছে পুরো।
এই বাঁধ ফাঁধ আমাদের ঘর দর প্রায় ডুবে গেছিলো, আমরা ফাঁকে চলে গেছিলাম। তাই? হ্যাঁ, এই বড় বড় হোটেলে আমরা চলে গেছিলাম, সেখানে বসবাস প্রায় আমি করেছি প্রায় 1 মাস পরে এই বাড়িতে ঢুকতে পেরেছি আবার। কি সর্বনাশ! তো একটা ভয় তো থাকেই। হ্যাঁ, ভয় থাকে, কী করবো, এখন জায়গা জমি তো ফাঁকে নেই, আমরা এইখানে বসবাস করতে হবে, এখন কিছু করার নেই। মানে প্রতিদিন জীবনটাকে হ্যাঁ, হাতে নিয়ে হ্যাঁ, থাকতে হয়। হ্যাঁ, থাকতে হয়। এই আগস্ট মাস, এখন তো ঝড়ের সময়। হ্যাঁ, ঝড়ের সময়, এরপরে আছে বৈশাখ মাস, ভাদ্র আশ্বিন মাসে বেশি ঝড় হয়। বেশি ঝড় হয়? বেশি ঝড় হয় সেই সময়, 2-3টে মাস ওই সময় ঝড়টা বেশি হয়। মানে সেই সময় কি এই যে মাছের যে কাজটা, মাছ হ্যাঁ, মাছ ধরার ধরার যে কাজটা, ওটাও চলে কি? ওটাও চলে। এই ধারে আমরা জাল পাতি, ধারে এই ধারে মানে এই ধরো 1 গলা জলে সার ভাঁটা লেবে যে আমরা জাল টাল ধরাই, বা আমাদের শোল আছে এরকম, ওই সরু সরু শোল দেখতে পাচ্ছি যে হ্যাঁ, নেটের সেল, ওই দড়ি টাঙানো থাকে, দড়ি টেনে টেনে আমরা একটু ভিতরে নিজে দিকে লেবে যাই। আচ্ছা, জাল ঝাড়তে আমরা এলে মাছ হয়, নিয়ে এসে বিক্রি বেচানা করি আমরা। আর মোটামুটি মাছ হয়? ওই মোটামুটি হয় 2 কিলো 5 কিলো 10 কিলো যেরকম যেরকম মাছ যখন যেমন হয়। হ্যাঁ, আপনাদের ঘর অনেকটা নিচে, নিচে, মানে জলের নিচেই ঘুমোতে হয়? হ্যাঁ, জলের নিচেই আমরা বসবাস করে থাকি বলতে গেলে প্রায়। বঙ্গোপসাগর এই যে সামনেই, আর এখান থেকে দীপকবাবুর ঘর মাত্র 10 থেকে 15 হাত দূরে, কিন্তু ওনার চলাফেরার জন্যে রাস্তাটা কিন্তু এটাই, এই যে ঢালওয়ালা রাস্তা, এটাই, এই হলো এনাদের ওঠানামার রাস্তা, একটাই পথ। বয়স্ক মানুষ যারা আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত কষ্টকর এটা, কিন্তু তবুও এই জীবনযাত্রাকে মানিয়ে নিয়েছেন। প্রকৃতির সঙ্গে লড়ে, যুদ্ধ করে কিভাবে বেঁচে থাকতে হয় সেটা এনাদেরকে দেখলেই বোঝা যায়। জ্বালানির জন্য ব্যবহার করা হয় যে ঘুঁটে, গোবর থেকে তৈরি। এই হলো দীপকবাবুদের বাসঘর। এই যে মাছ ধরা জাল, না এটাকে কি বলা হয়? ছাদি জাল, মনোফিল। এই যে শশা গাছ হয়েছে কি সুন্দর, আর এপাশে ভেন্ডির গাছের বাগান, কয়েকটা কচু গাছ দেখা যাচ্ছে, আখ গাছ হয়েছে, আর এদিকে কয়েকটা ঝাউয়ের চারা লাগানো হয়েছে। খুব কষ্টের মধ্যে আছি আমরা। আচ্ছা, খাটাখানি উপরে সংসার, নদী মারতে সব চলে গেছে, জমি জায়গা সব শেষ। সব শেষ? হ্যাঁ, এবার ঘর বাড়িও দিতে যাবে হয়তো। তো এইভাবে যে ঝড় জলের মধ্যে থাকেন, ভয় করে না? হ্যাঁ, ভয় করে তো, ভয় করলে কি করবো, আর আমাদের তো কোথাও থাকার নেই, জায়গা নেই, সেরকম পজিশনে জায়গা নেই, এখানে জায়গার প্রচুর দাম, কিনতে পারবো না, আমরা এত গরিব মানুষ কোথায় কিনবো। আচ্ছা, ভয়ের এতেই থাকতে হয়, কি করবো, ঠিক, উপায় তো নেই আর। উপায় তো নেই। মাটির উনুনে চা করছেন আমাদের জন্য কাকিমা। যেখানে আমরা ঢুকলাম, এই মেঝে অত্যন্ত স্যাঁতসেঁতে ভিজে, নোনা হাওয়ায় সবসময় এটা ভিজেই থাকে। আর এই হচ্ছে কাকিমার রন্ধনশালা, এই যে মাটির উনুন, আর তালপাতা দিয়ে জ্বালানি করা হচ্ছে। আর এপাশে রয়েছে কালিমাখা হাঁড়িতে ভাত, কিন্তু যত্ন সহকারে, অত্যন্ত সুখ, আনন্দ, ভালোবাসা এর মধ্যে সমস্ত কিছু রয়েছে। এই যে বাড়ির চাষের তৈরি পেঁয়াজ কি সুন্দর করে ঝোলানো রয়েছে। এই যে কাকিমা চা নিয়ে আসলো, লাল চা, কিন্তু খুব সুন্দর কালার এসছে। কাকু চা নিন। নোনতা বিস্কুট আছে সাথে, গ্রামের চা, কেমন টেস্ট হয়েছে দেখি।
বাহ, অসাধারণ লেগেছে। দীপক বাবুর জলজীবনের সাক্ষী হতে আমরাও চললাম ওনার সঙ্গে সমুদ্রের দিকে। কিভাবে উনি যান এই সোলারের উপরে ভেসে, সেটা একবার দেখব আর তোমাদেরকেও দেখাবো। দীপকবাবু এখন এর উপরে চেপে সমুদ্রে যাবেন, যেখানে জাল রয়েছে পাতা, সেই পাতা জাল থেকে মাছ নিয়ে আসতে যাবেন। কিরকম সিস্টেম আমরা একবার দেখে নিই। আমরা হয়তো সেইরকম থাকতে পারবো না, ঠিক আছে? বলবো বলবো যাচ্ছে। ও মজাই মজা, মজাই মজা। বাহ বাহ বাহ, এ তো ডুবেও যায় না, তাই না? দারুণ জিনিস। এরকম করে বসতে হবে তো। আরে দারুণ সিস্টেম। রিক্স আছে, হঠাৎ যদি জোরে ঢেউ আসে পাল্টি যেতে পারে। এরকম মজা যদি নিতে চাও তোমরা চলে এসো এখানে। আজকে আমার সফর সঙ্গী আমার ছোটবেলার বন্ধু উৎপল, ও আর আমি এসেছিলাম এই সমুদ্র তটে। তো আজকে যেখানে শ্যুট হয়েছে ও সবটা ছিল সঙ্গে। ওর নিজের অনুভূতিটা ও একটু বলবে, এখানকার মানুষের জীবনযাত্রা ঠিক কেমন ছিল। মূলত আমরা সমস্ত জায়গায় বেড়াতে যাই, বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য আমরা উপভোগ করি। এখানের দৃশ্যটা সম্পূর্ণ অন্যরকম। বে অফ বেঙ্গলের শুরু এখান থেকে। এখানকার মানুষের জীবন ধারণ অত্যন্ত কষ্টদায়ক, যারা কন্টিনিউয়াস একটা সংগ্রাম করে জীবন জীবিকা নির্বাহ করে। সেখানে নদীতে মাছ, কাঁকড়া, মিন এগুলো ধরে তারা মূলত অত্যন্ত পরিশ্রমের সঙ্গে সংসারটা চালায়। ফলে অত্যন্ত গ্রাম্য একটা পরিবেশ, সাধারণ মানুষ চাষবাসের সঙ্গে এগুলোকে নিয়েই আছে। তো এটা দেখে খুবই ভালো লাগলো। আজকের বিভিন্ন জায়গায় আমরা বেড়াতে যাই, তো আজকের এই জায়গাটা দেখে খুবই সুন্দর লাগলো। আপনারা আসুন এবং এই ন্যাচারাল মানুষের জীবনযাত্রা দেখুন, খুবই ভালো লাগবে। এটাই। নামখানা থেকে টোটো, অটো বা বাসে করে এসে নামতে হবে ফ্রেজারগঞ্জে। ফ্রেজারগঞ্জে এসে বলতে হবে চৌরাস্তা সি বিচে যাব। টোটো বা অটোওয়ালারা এখানে কিন্তু নিয়ে আসবে। এবার থাকার জন্যে ফ্রেজারগঞ্জ থেকে বকখালির দূরত্ব মাত্র 10 মিনিট। ওখানে প্রচুর হোটেল রয়েছে, তোমরা বিভিন্ন রেঞ্জের হোটেল কিন্তু পেয়ে যাবে। যার যেমন সামর্থ্য সেরকম সামর্থ্য অনুযায়ী তোমরা হোটেল ওখানে নিয়ে থাকতে পারো এবং কাটাতে পারো একটা সুন্দর দিন। দীপকবাবুর জালে আজ কতটা মাছ ধরা পড়ল সেটা আমরা দেখে আসতে পারিনি, কিন্তু কতটা কষ্টকর এই জীবনযাত্রা সেটা দেখে মনটা খুব খারাপ হয়ে গেছিল। দীপকবাবুদের মতো এরকম অসংখ্য মানুষের জীবনযাত্রা নির্ভর করে আছে কিন্তু সমুদ্রের উপরে। ভয়, ভীতি সব কিছুকে কাটিয়ে চলছে বেঁচে থাকার একটা লড়াই। না চাইলেও থাকতে হচ্ছে, যাওয়ার কোনো উপায় নেই, যাওয়ার রাস্তা নেই। প্রতিদিন সমুদ্রের যখন জোয়ার আসে তখন জলের নিচে ঘুমোতে হয়। তো এইভাবেই চলছে দীপকবাবুদের মতো বহু মানুষের জীবন। আমার আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততদিনে তোমরা খুব ভালো থাকো। হর হর মহাদেব।